জেনারেল সভাপতি তারেক আহমেদ সিদ্দিকী, আমি বলবো এই ব্যক্তিটা হলো আয়নাঘরের মাস্টার মাইন্ড। তার সাথে তার সহযোগী ছিল, এখন যিনি বন্দী আছেন কুখ্যাত খুনি বলবো জিয়াউল হাসান। আমি তার অভিজ্ঞতা, তার একটা কথা বলি, যখন আমরা বন্দি মানে র্যাব 1-এ বসা, তখন কিসমত হায়াত ছিলেন র্যাব 1-এর অধিনায়ক। সাংবাদিকরা ফোন দিচ্ছে আমার সামনে, জিয়াউল হাসানকে ফোন দিচ্ছে, জিয়াউল হাসান ছিলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে ববি হাজ্জাজ কোথায়, তখন সে উত্তর দিচ্ছে কোন ববি, নায়িকা ববি, মানে আমার সামনে বসা, আমি জানি ববি যে একসাথে বসাচ্ছে, তিনি সাংবাদিকদের এভাবে উত্তর, এটা আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলছি। তাহলে এই ঘটনাগুলো তো আমি জানি, এরা এভাবেই গল্পগুলো সাজিয়েছে। হ্যাঁ, তারা মানুষকে ছাদে নিয়ে যেত, ছাদে নিয়ে বলতো যে তোমার সামনে 2টা পথ খোলা, এক হচ্ছে ছাদের থেকে ফেলে দিতে পারি অথবা শ্যুট করতে পারি, মানে আমরা গল্প এভাবে সাজাবো, তুমি হয় পালাতে যে গুলি খেয়ে মারা গিয়েছো অথবা ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছো। এইভাবে তারা গল্পগুলি যে ভয়াল সংস্কৃতি তারা তৈরি করতো হাসিনার বিরুদ্ধে, শেখ পরিবারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, কেউ যাতে কথা না বলতে পারে, অবস্থান না নিতে পারে। সম্প্রতি রাজনীতি পাড়ায় রাজনৈতিক দ্বন্দ্বে বিএনপি জামাত জড়িয়ে পড়ছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। কিছুদিন আগেই বিএনপির লিয়াজো কমিটির মিটিংয়ে দলটির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নজরুল ইসলাম খান বলেছেন যে জামাতের সাথে আসলে তাদের কোনো দূরত্ব নেই, কথাবার্তায় সংযত হওয়ার একটা কথা এসেছেন। আসলে রাজনৈতিক ময়দানে অনেকেই অনেক রকমের কথা বলে থাকেন এবং প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু কথা বলতে হয়, অনেক সময় এরকম হয় মানে মিত্রদের ভিতরেও অনেকের কথা আসলে ঠিক পছন্দ হয় না বা আঘাত করে। সো এটা সবার ক্ষেত্রে সংযত হওয়া উচিত। আমি শুধু জামাতের বা বিএনপির ক্ষেত্রেই বলবো না, আমাদের যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন করেছি, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা আমাদের রয়েছে, রাজনৈতিক ঐক্য, সবার প্রতি আহ্বান থাকবে বা আমাদের সবারই উচিত যে কথাবার্তার সময় অসংলগ্ন কথা না বলা, যাতে আমার রাজনৈতিক যিনি মিত্র রয়েছেন বা আমাদের বৃহত্তর ঐক্য নষ্ট হতে পারে, এরকম কোনো কিছু না হয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, বাট এটা কথাবার্তা আসলে কন্ট্রোল করা যায় না, অনেক সময় অনেকে বলে থাকেন, এটা আমরা স্বাভাবিকভাবেই নিচ্ছি এবং এটা রাজনীতির সৌন্দর্যও আমি বলবো, তবে আমাদের সতর্ক থাকা উচিত। মোটা দাগে আমি মনে করি যে বিএনপি জামাতের ভিতরে আসলে যে খুব একটা মনস্তাত্ত্বিক দূরত্ব থাকতেই পারে, মাঠে ময়দানে কর্মীদের ভিতরে কিছু দূরত্ব থাকতে পারে, কিন্তু বৃহত্তর ঐক্যের প্রশ্নে, জাতীয় ঐক্যের প্রশ্নে আসলে সেই অর্থে দূরত্ব নয়। আওয়ামী লীগের সাথে আসলে আমাদের দূরত্ব ছিল এবং সেটা ছিল যে তারা আমাদেরকে শত্রু মনে করতো। আওয়ামী লীগ মনে করতো যে যারা আওয়ামী লীগের বিরোধী তারা দেশের শত্রু। তো এই যে বিরোধিতা বা দূরত্ব, এই কনসেপ্টটা আওয়ামী লীগের তৈরি করা, ফ্যাসিবাদের আমলে তৈরি করা, যে দূরত্ব বলতে তারা শত্রুতার পর্যায়ে নিয়ে যায়, এটাই মনে করা হয়ে থাকে। এখনও আমাদের মাইন্ডসেটে ওই শব্দটা রয়েছে যে আমরা যে মানে দূরত্ব মানে একটা শত্রুতার পর্যায়ে রয়েছে। না, বিএনপি জামাতের সাথে আমি কখনোই দেখছি না এরকম কোনো কিছু তৈরি হয়েছে। মনস্তাত্ত্বিক কিছু দূরত্ব থাকতে পারে, যেহেতু দুইটা ভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক এজেন্ডা প্রত্যেকেরই রয়েছে, কর্মীদের মাঝখানে, মাঠে ময়দানে, তৃণমূল, এরকম থাকতেই পারে। কিন্তু সেইটা আওয়ামী লীগের যে ন্যারেটিভ, দূরত্ব শব্দের যে আওয়ামী লীগের ব্যাখ্যা, সেটা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। সম্প্রতি অন্তর্বর্তী সরকার ভ্যাট শুল্ক বৃদ্ধিতে দ্রব্যমূল্যের দাম আবারও বৃদ্ধি পাবে বা পেয়েছে অলরেডি, এটা কি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নয়? প্রথমত অন্তর্বর্তী সরকার শব্দটার অর্থই হলো তারা একটা ম্যানেজেরিয়াল দায়িত্বে রয়েছে, তারা নির্দিষ্ট কিছু মানে দায়িত্ব পালন করবেন। তো অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট কি, এটাও আমাদের কাছে কিন্তু আসলে আমরা বারবার জানতে চাইছি যে আপনারা কী করতে চাচ্ছেন, সেই জিনিসগুলো পরিষ্কার করেন। ভ্যাট বাড়ানো বা কমানো এটা অর্থনীতির একটা স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা, এটার সাথে আমি এই কথাটুকু আমি বলবো, এটা আমি জানি অর্থনীতি স্বাভাবিক প্রক্রিয়া। আপনি কোনো সময় কোনো কিছু ট্যাক্স বাড়াবেন, ভ্যাট বাড়াবেন, এটা আপনার যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী, মানে অর্থনৈতিক যে নীতি রয়েছে সেটা অনুযায়ী হয়ে থাকবে। তো কোনো সময় দেখা যাবে আমাদের সরকারও আসলে আমাদের কোনো সময় ভ্যাট বাড়াতে হচ্ছে, কোনো ক্ষেত্রে ট্যাক্স বাড়াতে হচ্ছে, কোনো ক্ষেত্রে কমাতে হচ্ছে। বর্তমান সিচুয়েশন যদি আমরা চিন্তা করি, অন্তর্বর্তী সরকারের অনেকগুলো মোটা দাগে দায়িত্ব রয়েছে, তারা কিন্তু সব দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে এমন নয়, তারা অনেক ক্ষেত্রে হিমশিম খাচ্ছে। এই ক্ষেত্রে তারা দুটো অধ্যাদেশ জারির মাধ্যমে অনেক পণ্যে ভ্যাট বাড়িয়েছে, রেস্টুরেন্টের উপর ভ্যাট বাড়িয়েছে, আপনার খাবারের অনেক কিছুর উপর, পোশাকের উপর ভ্যাট বাড়িয়েছে, অনেক কিছুর উপর আমি দেখেছি তারা ভ্যাট বাড়িয়েছে। হ্যাঁ, 5% থেকে 15% করেছে। তো ভ্যাটের এই যে বাড়ানোর কথাটা তারা অধ্যাদেশ জারির মাধ্যমে করেছে, কী সিচুয়েশনে করেছে আমি জানি না, তবে অবভিয়াসলি ভ্যাট, যে কোনো কিছুর ভ্যাট মানে তো দ্রব্যমূল্য বাড়বেই। আমার মনে হয় তারা রাইট নাও যত ধরনের রাজনৈতিক এবং বহুবিধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেই ক্রিটিক্যাল সময়ে এই ভ্যাট বাড়ানোর অধ্যাদেশ দুটি জারি করা আসলে জনবিরোধী হয়েছে এবং এটা এই মুহূর্তে যৌক্তিক না। তারা এটা করতে থাকলে, এই প্র্যাকটিসে যদি তারা অভ্যস্ত হয়ে যায়, তাহলে কিন্তু সামনে তাদের নিজেদের জন্য বিপদ। আমরা চাই না তারা নিজেরা বিপদে পড়ুক, কারণ তারা আমাদেরই সরকার, আমাদের ম্যান্ডেট নিয়েই তারা এসেছে। তারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে ফিরিয়ে আনবে, তখন গণতান্ত্রিক সরকার সিদ্ধান্ত নেবে কোন জিনিসের দাম, মানে কোথায় ভ্যাট বাড়বে, কোথায় কমবে, কীভাবে জনগণকে মানে স্যাটিসফাই রেখেই সিদ্ধান্তগুলো নিয়ে যায়, রাজনৈতিক সরকারই সিদ্ধান্ত নেবে, এটাই আমার প্রত্যাশা।
সম্প্রতি আরেকটি বিষয় রাজনীতি জি। পাড়ায় আলোচনা হচ্ছে -2 ফর্মুলা। এই -2 যদি আবার ফিরে আসে তাহলে কি হবে? এটা আসলে একটা -2 ফর্মুলাটা আসলে নির্দিষ্ট কিছু সেগমেন্টের ন্যারেটিভ আমি বলবো। -2 আসলে একটা দুষ্টুমি ফর্মুলা, যে আমরা এই দুজনকে মাইনাস করে অন্য দুজনকে নিয়ে আসবো। -2 ফর্মুলা বাংলাদেশে ফিরে আসবে যখন আপনি যদি আগে বলেন যে আগে -2 বলতে শেখ হাসিনার কথা বলা হতো, খালেদা জিয়ার কথা বলা হতো যে তাদের দুজনকে মাইনাস করা হবে। এইভাবে মাইনাস হয় না। যেমন হাসিনাকে বাংলাদেশের জনগণ দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে, এর থেকে বড় মাইনাস কিছু হয় না। হ্যাঁ, মাইনাসটা হয় জনগণের দ্বারা। আপনি জনগণ কাকে গ্রহণ করবে, কাকে প্রত্যাখ্যান করবে, এই সিদ্ধান্ত জনগণ নেবে। চেয়ার টেবিলে বসে নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গ মিলে যদি এটা আলোচনা করে যে আমরা এদেরকে বাদ দিয়ে করব, অলিক কল্পনা, আকাশ কুসুম কল্পনা। এটা কখনো বিশ্বের কোথাও এইভাবে কখনো কেউ মাইনাস হয় না। হ্যাঁ, আর আমি সবসময় একটা কথা বলি, ফয়সালা আসমানে হয়। দেখেন, হাসিনা পালিয়ে গিয়েছে, মানে জনরোষের মুখে যান বাঁচাতে নিজের বোনকে নিয়ে পালিয়ে গিয়েছে। আর বিএনপির চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশাল রাজকীয় সংবর্ধনা নিয়ে কাতারের আমির তাকে প্লেন পাঠিয়েছেন, চার্টার বিমান পাঠিয়েছেন, তিনি সেই বিমানে করে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। এই যে সম্মানের যে পার্থক্যটা, এই ফয়সালা কিন্তু আসমানে হয়। হ্যাঁ, তো এইভাবে আপনি কাউকে এইভাবে মাইনাস করতে আসলে পারে না। তো এইগুলো আসলে দুষ্টুমি কথাবার্তা এবং এইগুলো কিছু বুকিশ কথাবার্তা বলে আমি মনে করি। এটার আসলে কোনো ভিত্তি আছে আমার কাছে মনে হয় না। গত 16 বছরে আওয়ামী লীগ গুমের এবং খুনের রাজনীতির যে সংস্কৃতি চালু করলো, তারা এটা করে কি পেল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি। তখন আমাদের মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং আমি জাতীয় পার্টিতে ছিলাম, যিনি চেয়ারম্যান মহোদয়ের ছিলেন, উপদেষ্টা ছিলেন, প্রধান নির্বাচন সমন্বয়ক ছিলেন। আমি তার সাথে সেই সময় কাজ করতাম। এই যে 14 নির্বাচনের কথা বললাম, তার আগে আমরা আওয়ামী বিরোধী অবস্থা নিয়ে বলেছিলাম যে জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছেন না, এবং এরশাদকে আটক করা হয়েছে, তিনি অসুস্থ না, সিএমএইচে যখন নিয়ে যাওয়া হলো। একটা সংবাদ সম্মেলন করে সাহসিকতার সাথে আমরা এই কথাগুলো বলেছিলাম এবং আমাদেরকে র্যাব 1-এ নিয়ে যাওয়া হয়। এবং আমার মনে আছে ওইটাই হলো আয়নাঘর, কারণ আমাকে রাত্রেবেলা এমন এক জায়গায় রাখা হয় চেয়ারম্যানের সাথে আলাদা করে, যদি না আমাদেরকে ছেড়ে দেওয়া হতো, মানে জাতীয় পার্টির রসায়ন সাত গ্রুপ সমঝোতা করে নির্বাচনে চলে গিয়েছে, আমার চেয়ারম্যানকে লন্ডনে দেশ থেকে বাধ্য করা হয়েছিল, কোনো কারণে তারা আমাদেরকে একদিন রাখার পর ছেড়ে দেয়। ওই একদিন যদি অতিক্রম হয়ে যেত, পরের দিন যদি অতিক্রম হয়ে যেত, আমি হয়তো আর আলোর মুখ কবে দেখতাম আমি জানি না। সুতরাং ওইটা আমি নিশ্চিত ওইটা একটা আয়নাঘর ছিল। তখন আয়নাঘর শব্দটার সাথে পরিচিত না, কিন্তু আমাকে যেই জায়গায় রাখা হয়েছিল এবং এখন যেটা বর্ণনা শুনি, ওইটাও একটা আয়নাঘর। তো মানে কয়েক ঘন্টা, 20-25 ঘন্টার জন্য হলেও আয়নাঘরে থাকার অভিজ্ঞতা, সরাসরি অভিজ্ঞতা কিন্তু আমার আছে। আমি জানি কি ভয়ঙ্কর ওই জায়গা এবং কেন ওইখানে রাখা হয়। আমাদেরকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, একদম ব্যক্তিগত, মানে সরাসরি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে কেন আমরা সংবাদ সম্মেলন করলাম, কী করলাম, আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না, আমরা এত সাহস কেন দেখালাম, এই যে হুমকি ধামকি। আওয়ামী লীগ এই কাজগুলোই করতো, যারা স্রোতের বিপরীতে অবস্থান নিত এবং যাদের কথাকে মনে হতো থ্রেট, এবং যারা বাইরে থাকলে আওয়ামী লীগের জন্য, রাজনীতির জন্য হুমকি হবে এবং পরবর্তীতে সমস্যা তৈরি করতে পারবে, যাদের কথা মানুষ শুনে পছন্দ করে, তাদেরকে তারা চিহ্নিত করে এই আয়নাঘর নামক জায়গা রাখতো, গুম করতো। এই উদাহরণগুলো আমাদের জানা আছে। যেহেতু আমি নিজেরও ছোটো হলেও আমার অভিজ্ঞতা আছে, যারা অ্যাকচুয়ালি আয়নাঘরে অনেক দিন ছিল, ওই পরিমাণ না থাকলেও আমি একটা ফিলটা নিয়েছি যে এটা কী হতে পারে এবং কেন নেয়। ওখান থেকে আমার কাছে পরিষ্কার যে আওয়ামী লীগ যাদেরকে থ্রেট মনে করতো, যে ভবিষ্যতের জন্য যারা হুমকি হবে, তাদেরকে তারা এই গুমের রাজ করেছে এবং এইটা একটা অভিনব আবিষ্কার ছিল। হ্যাঁ, এবং শেখ রেহানার দেবর সম্ভবত হাসিনা নিরাপত্তা উপদেষ্টা ছিল, মেজর জেনারেল সম্ভবত তারেক আহমেদ সিদ্দিকী। আমি বলবো এই ব্যক্তিটা হলো আয়নাঘরের মাস্টার মাইন্ড। তার সাথে তার সহযোগী ছিল, এখন যিনি বন্দী আছেন, কুখ্যাত খুনি বলবো, জিয়াউল হাসান। আমি তার অভিজ্ঞতা, তার একটা কথা বলি। যখন আমরা বন্দী, মানে র্যাব 1-এ বসা, তখন কিসমত হায়াত ছিলেন র্যাব 1-এর অধিনায়ক। সাংবাদিকরা ফোন দিচ্ছে আমার সামনে, জিয়াউল হাসানকে ফোন দিচ্ছে, জিয়াউল হাসান ছিলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে ববি হাজ্জাজ কোথায়, তখন সে উত্তর দিচ্ছে, কোন ববি? নায়িকা ববি? মানে আমার সামনে বসা, আমি জানি ববি যে একসাথে বসাচ্ছে, তিনি সাংবাদিকদের এভাবে উত্তর, এটা আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলছি। তাহলে এই ঘটনাগুলো তো আমি জানি, এরা এভাবেই গল্পগুলো সাজিয়েছে। হ্যাঁ, তারা মানুষকে ছাদে নিয়ে যেত, ছাদে নিয়ে বলতো যে তোমার সামনে 2টা পথ খোলা, এক হচ্ছে ছাদের থেকে ফেলে দিতে পারি, অথবা শ্যুট করতে পারি। মানে আমরা গল্প এভাবে সাজাবো, তুমি হয় পালাতে যে গুলি খেয়ে মারা গিয়েছো, অথবা ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছো। এইভাবে তারা গল্পগুলি, যে ভয়াল সংস্কৃতি তারা তৈরি করতো হাসিনার বিরুদ্ধে, শেখ পরিবারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে,
কেউ যাতে কথা না বলতে পারে, অবস্থান না নিতে পারে। তবে প্রত্যেকটা জিনিসেরই দুনিয়াতে শেষ আছে। আমি এভাবেই বলি যে আপনি কাউকে ভালোবাসবেন, ভালোবাসারও লিমিটেড আছে। আপনি এক জীবনে কতখানি ভালোবাসতে পারেন মানুষকে, সেটারও লিমিটেড আল্লাহ তাআলা করে দিয়েছে, যে আপনার ভালোবাসা এতটুকুন, আপনি ভালোবাসাটাকে নির্দিষ্ট জায়গায় খরচ করবেন। হ্যাঁ, হারাম উপায়ে যদি আপনি খরচ করেন, আপনি কিন্তু হালাল ভালোবাসা পাবেন না। কারণ আপনার ভালোবাসা প্রত্যেকটা জিনিস, আপনি কতখানি হাসবেন, কতদিন কতটুকুন কানবেন, কতটুকুন পানি ফেলবেন, প্রত্যেকটা জিনিস দুনিয়াতে লিমিটেড। আল্লাহ তাআলা দুনিয়া কেমনভাবে সৃষ্টি করেছে, আনলিমিটেড বলে কিছু নাই। সেই যে অত্যাচার, নির্যাতন ঠিক কী পরিমাণ হবে এবং কোন পয়েন্টে যে এটা ব্রেক করবে, ফল হবে, সেটাও কিন্তু লিমিটেড করা আছে। তো তাদের নির্যাতনের মাত্রা, হ্যাঁ, যে মাঝে মাঝে আমি বলে থাকি যে আল্লাহ তাআলা মানুষকে ছেড়ে দেয় যে তারা যেন পাপের ষোলো করা পূর্ণ হয়, এরপরে পাকড়াওটা কঠিন হয়। হ্যাঁ, ইন্না বাচ্চা মানে এটা দিয়ে না, হ্যাঁ, আল্লাহ এমনভাবে বলেন যে নিশ্চয়ই তোমার প্রতিপালকের, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়া অনেক কঠিন, লাশাদির শব্দ দিয়ে বলেছেন। সুতরাং তারা শাস্তির চরম, মানে তাদের পাপের মাত্রা 16 করা তারা পূর্ণ করেছেন, যেখানে তাদের চরম শাস্তির জন্য অপেক্ষা করছিল 5ই আগস্ট। পতন হয়েছে, ভবিষ্যতে তো আরও হবে আশা করি। তো এই যে গুমের সংস্কৃতিটা চালু করেছিল, ভয়াল সংস্কৃতি, আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে আর কখনো এইরকম নির্যাতনের ভয়াল পরিবেশ ফিরে আসবে না।